নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক 15ই আগস্ট বাংলাদেশি ভাষায় গান বাজলো লালকেল্লায়। গতকাল দিল্লির সেই পুলিশ অফিসার নিশ্চয়ই আবার তদন্ত শুরু করেছেন, কারণ লালকেল্লা থেকে গতকাল ওই কোট আনকোট বাংলাদেশি ভাষাতেই জনগণ মন অধিনায়ক জয় হে বেজেছে। তিনি কোনো বাংলাদেশিকে দেখতে পাচ্ছিলেন না, কিন্তু গান তো বাজছিল, প্রধানমন্ত্রীর সামনেই বাজছিল, সমস্ত উপস্থিত মানুষ তাদের সামনে বাজছিল। কেবল লালকেল্লায় কেন, আরো বহু বহু জায়গায় বাজছিল। তো এই বাংলাদেশি গান বাজানো ছাড়াও, মানে বাংলাদেশি ভাষায় গান বাজানো ছাড়াও গতকাল লালকেল্লাতে কি হলো দেখে নেওয়া যাক। দেখে নেওয়ার আগেই আসলে এই কথাটা মনে পড়ে গেল। একজন পুলিশ অফিসার লিখছেন বাংলাতে কিছু লোক কথা বলেছে, লিখছেন বাংলাদেশি ভাষাতে কথা বলছেন, অতএব এরা বাংলাদেশি হতে পারেন। বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা, না, কোনো ধারণাই নেই। গোটা দেশে এই জিনিস চলছে, কিন্তু সেসবের সঙ্গেও লালকেল্লাতে আরো অনেক কিছু হয়েছে। সেগুলো কি হলো দেখে নেওয়া যাক। এই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্বাধীনতার ৭৮ বছর পরে বিশিষ্ট জনদের সঙ্গেই হাজির ছিলেন কিছু বন্ধুয়া মজদুর, বন্ডেড লেবার, যাদের ওই বন্ধন থেকে সবে মুক্ত করা হয়েছে। হ্যাঁ, বিশ্বের সামনে এই প্রদর্শনী থেকে জানা গেল যে ভারতে, বিশ্বগুরু ভারতে এখনো বন্ডেড লেবার আছে, তাদের মুক্ত করার স্কিমও আছে। এবার যাদের মুক্ত করা হয়েছিল তারা সেই প্রকল্পের টাকা এখনো পাননি। হ্যাঁ, তারাই জানাচ্ছেন যে টাকা এখনো তারা পাননি, কিন্তু বাড়ির সামনে গাড়ি গেছে, তাদেরকে দিল্লি আনা হয়েছে, তারা এসে বসেছেন। সরকারি হিসেব বলছে 2023-24 অর্থ বছরে সরকার 13.14 লক্ষ বন্ডেড লেবারকে পুনর্বাসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সত্যি মেরা দেশ মহান। 2023-24-এ 13 লক্ষের বেশি বন্ডেড লেবার আছে আমাদের দেশে। যারা জানেন না এই বন্ডেড লেবার কি বস্তু, তাদেরকে একটু বলে দিই। মূলত ইটভাটা বা ওই ধরনের কিছু শ্রম নিবিড় কাজে, লেবার ইন্টেন্সিভ কাজে গ্রাম থেকে পুরুষ মহিলাদের নিয়ে যাওয়া হয় একটা থোক টাকার বিনিময়ে। সেই টাকা তাদের পরিবারের লোকজন, বাবা মা দাদা ভাই ইত্যাদিরা পায়, বা তা দিয়ে তাদের পুরনো ধার শোধ করা হয়। এরপর থেকে সেই পুরুষ ও মহিলা কেবল একটা খাপড়ার ঘরে থাকা আর দুবেলা দুমুঠো খাবারের বিনিময়ে আমৃত্যু কাজ করতে থাকেন, বা অনেক সময় তাদের শরীর খারাপ হলে মালিকরা তাদের তাড়িয়ে দেয়। হ্যাঁ, 23-24-এ সরকারের হিসেবে আমাদের দেশে সেই রকম মজুর 13-14 লক্ষ বন্ধুয়া মজুরের হিসেব পাওয়া যাচ্ছে, যাদের মধ্যে 468 জনকে পুনর্বাসন দেওয়া সম্ভব হয়েছে, অর্থাৎ চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তাদেরকে বার করে নিয়ে আসা সম্ভব হয়েছে। কিন্তু তাদের অনেকেই সেই প্রকল্পের যে টাকা, 2 লাখ টাকা করে তাদের দেওয়ার কথা, সেই টাকার তারা পাননি। যাদেরকে নেওয়া হয়েছিল লালকেল্লায়, নিয়ে যাওয়া হয়েছিল, বসানো হয়েছিল, তাদের কাছ থেকে জানা গেল যে তারা এখনো 2 লাখ টাকাটা পাননি। তাদেরই কয়েকজন যখন গতকাল মোদিজি ভারতের বিরাট বিকাশের কথা বলছিলেন তখন হাজির ছিলেন। সরকারের বদান্যতায় বন্ধুয়া মজদুরদের বসিয়ে রাখা হয়েছিল এই লালকেল্লা থেকেই মোদিজি বলেছেন নতুন চাকরির কথা, 3.5 কোটি নতুন চাকরির কথা। বন্ধুয়া মজদুররা, বন্ডেড লেবাররা বসে শুনছিলেন দেশে 3.5 কোটি নতুন চাকরি হবে। 2014-তে বলেছিলেন প্রতি বছর 2 কোটি চাকরি দেবার কথা, সেসব তো হয়নি। দেশের মানুষ জানেন আজ আবার নতুন জুমলা 3.5 কোটির চাকরি দেবেন। মাত্র 3 বছর আগেও যে কোডিং এর জন্য লক্ষ লক্ষ চাকরি এসেছে আইটি সেক্টরে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার পরে হুশ করে সেই বাজারে ধস নেমেছে। বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোতে ছাঁটাই হচ্ছে। তিনি বললেন 3.5 কোটি চাকরির কথা। কোথায় দেবেন, কোন সেক্টরে দেবেন, কি হিসেব, না ওসব বলার তো ওনার দায় নয়। উনি একটা সংখ্যা বললেন, 3.5 বললেন, 4.5 কেন বললেন না জানি, 6.5, 8.5, 10 বলেই দিতে পারতেন। তিনি বলেছেন 2025-এর শেষেই ভারত নিজেদের সেমিকন্ডাক্টর চিপ তৈরি করবে, মানে মাইক্রোপ্রসেসর চিপ তৈরি করবে, আইসি তৈরি করবে, ইন্টিগ্রেটেড চিপ তৈরি করবে, যা নাকি 50 বছর ধরে ফেলে রাখা ছিল। মানে আবার সেই নেহেরুর কথা, মানে নেহেরু করেনি, আমি কি করে, আমার তাই দেরি হয়ে যাচ্ছে। আসলে মিথ্যেবাদীদের এটাই হয়, মিথ্যে বলতে গিয়ে
হিসেবই থাকে না কি বলছে। আইসি বা ইন্টিগ্রেটেড চিপ 1958-তে জ্যাক কিলবি আর রবার্ট নয়েস তৈরি করেছিলেন। সেটা ছিল প্রোটোটাইপ, মানে বাজারে নিয়ে আসার নয়, সবে তৈরি হয়েছে এবং সেটা দিয়ে কাজকর্ম করে দেখানো হচ্ছে। 61-তে পেটেন্ট নিয়েছিল ফেয়ারচাইল্ড। 71-এ কমার্শিয়ালি মাইক্রো প্রসেসর ইন্টেল 4004 প্রোডাকশন শুরু হয়েছিল, তারপরে তার ব্যবহার শুরু হয় এবং 2010 থেকে বিভিন্ন গবেষণা ইত্যাদির ফলে সেমিকন্ডাক্টর চিপ, আইপি, আইসি, মাইক্রো প্রসেসর বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশে তৈরি করা শুরু করে। উনি বললেন 50 বছর ধরে নাকি ফাইলটাই পড়েছিল, উনি নাকি এসে খুললেন, এত 14 বছর লাগলো ওনার ফাইল খুলতে। 2010-এ তার ব্যাপক প্রয়োগ শুরু হয়ে যায়। ওনার ধারণা 50 বছর ধরে ফাইল। এই মহা মিথ্যেবাদীর জানাই নেই যে দুনিয়ার বড় বড় টেক কোম্পানির মাথায় যে ভারতীয়রা কাজ করছে, যারা এই মাইক্রো প্রসেসর, এই ইন্টিগ্রেটেড চিপ যারা তৈরি করছেন, তারা এই ভারতের আইআইটির ছাত্র। হ্যাঁ, সেই আইআইটি যার সূচনা হয়েছিল জওহরলাল নেহরুর হাত ধরে। এরপর তিনি গতকালই বলেছেন যে সমুদ্র উপকূলে গ্যাস আর তেল আহরণের নতুন দুয়ার খোলা হচ্ছে, নয়া জমানা নতুন আসছে। অনেক কিছুর মতন ওনারও জানা নেই যে সমুদ্র সম্রাট মুম্বাই উপকূলে তেল আর গ্যাস আহরণের জন্য তৈরি হয়েছিল 1973-এ, উনি যখন ঢপবাজির ভিক্ষে করে বেড়াতেন। ওনার বক্তৃতাতে জানালেন যে নতুন নতুন উপকূল খুলে দেওয়া হবে। এখানেও দুটো ব্যাপার আছে। এক, উপকূলের বড় অংশ পরিবেশের কারণেই বন্ধ রাখা ছিল, আজ তা খোলা হচ্ছে, কিন্তু পরিবেশের ছাড়পত্র নিয়ে কোনো কথা নেই। জেলেদের মাছ ধরা বন্ধ হয়ে যাবে কিনা, তাদের রোজগার বন্ধ হয়ে যাবে কিনা জানা নেই। দুই, একবারও মোদিজি বলেননি যে এই অফশোর তেল বা গ্যাস আহরণের জন্য যে কোম্পানিরা কাজ করবে তাদের মধ্যে সব থেকে বড় হলো টোটাল এনার্জি, যেখানে আদানি বড় অংশীদার। বলার সঙ্গে সঙ্গে সোমবার দেখবেন টোটালের শেয়ার বাড়ছে, কারণ উনি বলে দিয়েছেন বিশাল জায়গা খুলে দেওয়া হচ্ছে। নো গো ছিল যেই জায়গাগুলোতে, নো গো মানে এখানে আর কিছু করা যাবে না, এখানে জলের মধ্যে অন্য কিছু করা যাবে না, সেই জায়গাগুলোকে খুলে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোনো দেশের কোনো সরকার কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেবার জন্য মাঝরাতে সংসদ খুলিয়ে, তাদের পার্লামেন্ট খুলিয়ে নাটক করেননি। আমাদের দেশে যখন স্বাধীনতা এসেছিল তখন আমরা মধ্যরাত্রে স্বাধীনতার সেই সেলিব্রেশন করেছিলাম, আর মোদিজি করেছিলেন মাঝরাতে সংসদ ডেকে জিএসটি পাস করেছিলেন। তারপর থেকে সেই জিএসটি রুল কমসম করে 50 থেকে 60 বার বিভিন্নভাবে সংশোধন করা হয়েই চলেছে, কিন্তু তাও মিটছে না। ওনার রাজ্য গুজরাট থেকে ব্যবসায়ীরা ডেপুটেশনের পর ডেপুটেশন দিয়ে যাচ্ছেন যে এইভাবে জিএসটি দেওয়া সম্ভব নয়, আমরা বুঝতেই পারছি। আজও হিরের ওপরে জিএসটি 18%, মেডিকেল ইন্স্যুরেন্সের ওপরে জিএসটি 18%। তো গেল এমনি সাধারণ গরমিলের কথা। এগুলো এমন এমন জিনিস আছে যার জিএসটি বাড়ি হয়। ধরুন আপনি যে কোনো একটা স্পাইস, কোনো একটা মশলা, সেটার একটা জিএসটি, কিন্তু সেই মশলাটা দিয়ে যখন একটা খাবার হচ্ছে সেটার একটা জিএসটি। কিভাবে যে হিসেব হচ্ছে কেউ জানে না। তো মোদিজি জানিয়েছেন যে দীপাবলি থেকে নাকি এই জিএসটির নতুন চেহারা আমরা দেখতে পাবো। আবার কি চেহারা দেখতে পাবো আমরা জানি না, দেখা যাক। মোদিজি বলেছেন ভারত নাকি দেশে তৈরি অস্ত্র দিয়ে শত্রু নিধন করবে। এসব এই লালকেল্লা থেকে বক্তৃতা করে এই সমস্ত কথা বলেছে। আর একটা বড় জুমলা, যে দেশ এখনো একটা মাইক্রো প্রসেসর চিপ তৈরি করতে পারলো না, সেই দেশের প্রধানমন্ত্রী বলছেন আমরা নাকি যুদ্ধাস্ত্রতে স্বনির্ভরতার দিকে যাচ্ছি। আজকের দিনে সমস্ত যুদ্ধাস্ত্র, সেখানে টেকনোলজিটা কি, বেসিক টেকনোলজিতেই তো আমাদের কাছে নেই। 2018 থেকে 2022 সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ ছিল। 22-এর পরে আমরা দ্বিতীয় বৃহত্তম দেশ যারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে। বিশ্বের সমস্ত আমদানির 11% একাই করেছে ভারত। নির্দিষ্টভাবে টাকার অঙ্কে এই আমদানির পরিমাণ বলা কঠিন, কারণ প্রতিরক্ষা চুক্তিগুলো প্রায়শই বহু বছর ধরে, অনেক বছর ধরে বিস্তৃত থাকে এবং এর মধ্যে প্রযুক্তি হস্তান্তর করা, প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ, মানে বিভিন্ন পার্টস, সেগুলো অন্তর্ভুক্ত থাকে। কিন্তু বিভিন্ন চুক্তি আর রিপোর্ট থেকে প্রাপ্ত যে তথ্য আমরা পেয়েছি, তার থেকে একটা ধারণা পাওয়া যায় 2022 সালে ভারত প্রায় 2846 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্রশস্ত্র আমদানি করেছে। 25-26 অর্থবর্ষে যে আমাদের যে বাজেট, প্রতিরক্ষা বাজেট,
6.81 লক্ষ কোটি টাকা, 6.81 লক্ষ কোটি টাকা, যার মধ্যে বিরাট বড় অংশ প্রায় 1.92 লক্ষ কোটি টাকা। সেটা কি? নতুন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনা, মূলধনী ব্যয়, ক্যাপিটাল যে এক্সপেন্স বরাদ্দ করা হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ ভারতের বিদেশ থেকে অস্ত্র আমদানির মাত্রাকে তুলে ধরছে, কতটা আমরা কিনছি, আবার ডববাজি। এবং এরপরে তিনি বলেছেন এক বিপদের কথা, যে কথাগুলো পাড়ার পেঁচো আর আরএসএস বিজেপি নেতারা এখন বলে বেড়াচ্ছেন, সেই কথাটা দেশের প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে জানালেন। দেশের ডেমোগ্রাফি বদলে দেবার চেষ্টা চলছে, বোঝাতে চাইলেন মুসলমান জনসংখ্যা এমন হারে বাড়ছে যা বিপজ্জনকভাবে জনবিন্যাস পাল্টে দেবে। উনি খবর রাখেন না এমন নয়, উনি মিথ্যে বলছেন। অনেকবার বলেছি, আবারও বলছি, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনসংখ্যার 79.8% হিন্দু এবং 14.2% মুসলিম। ওই দশকে মুসলিম জনসংখ্যার বৃদ্ধির হার 24%, হিন্দুদের 16% বেশি ছিল। কিন্তু পিউ রিসার্চ সেন্টার সাম্প্রতিক যে গবেষণা, কারণ 2011 থেকে এখনো আমাদের কোনো সেন্সাস হয়, পিউ রিসার্চ সেন্টার যে রিসেন্ট যে তাদের রিসার্চ পেপার, সেখানে বলছে ভারতের সমস্ত ধর্মীয় গোষ্ঠীর মধ্যে প্রজনন হার, বার্থ রেট উল্লেখযোগ্যভাবে কমছে। ওই রিপোর্ট বলছে হিন্দুদের চেয়ে মুসলমানদের গ্রোথ রেট সবচেয়ে বেশি হারে কমছে। পশ্চিমবঙ্গের মতন জায়গায় যেখানে মুসলিম জনসংখ্যা প্রায় 30%-এর বেশি, সেখানে আমরা দাঁড়িয়ে দেখছি যে মুসলিমদের গ্রোথ রেট হিন্দুদের চেয়েও বেশি হারে কমছে। এবং এমন একটা জায়গায় চলে এসছে যেটা ক্লোজ টু 1, অর্থাৎ যত লোক জন্মাচ্ছেন তত লোক মারা যাচ্ছেন। এরপরে এটা নেগেটিভ জায়গায় যাবে, যত লোক মারা যাবেন তার চেয়ে কম লোক জন্ম নেবে। জনসংখ্যার এই বিন্যাসের এই পরিবর্তনের আরেকটা দিক কিন্তু রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন এবং খনি প্রকল্পের কারণে আদিবাসী এবং গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক স্থানচ্যুতি হচ্ছে। ঝাড়খণ্ডের মতন রাজ্যে কয়লা খনি প্রকল্পের জন্য বহু আদিবাসী পরিবার পর্যাপ্ত ক্ষতিপূরণ পুনর্বাসন না পেয়েই তারা শহরমুখী হতে বাধ্য হচ্ছে। এটা ছত্তিশগড়ে হচ্ছে, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, মহারাষ্ট্র ঘাসা জায়গায় হচ্ছে। এটা দেশের ডেমোগ্রাফি ম্যাপকে বদলাচ্ছে বই কি, কিন্তু তিনি তার কথা বলছেন না। যেহেতু সেই খনি ভাণ্ডার আর তার আহরণ মোদিজির মিত্র আদানির হাতে, সেই প্রশ্নকে ছুতে আপত্তি গদি মিডিয়ার মোদিজির। তিনি বলছেন মুসলমান জনসংখ্যার কথা, এবং বক্তৃতার এক বড় অংশ জুড়ে মোদিজি আরএসএস আর তার বিরাট ভূমিকার কথা বললেন। আরএসএস এর 100 বছরের সময়কালে তারা নাকি দেশের বিকাশে বিরাট ভূমিকা নিয়েছে। আর সরকারি বিজ্ঞাপনে 15ই আগস্টের বিজ্ঞাপনে ভগৎ সিং, নেতাজি, গান্ধীজির ওপরে রাখা হয়েছে মুচলেকা বীর কাপুরুষ সাভারকরকে। কদিন আগে প্রকৃত স্বাধীনতা নাকি এসেছে 22শে জানুয়ারি, এসব বলা হয়েছে। 2024-এ নাকি প্রকৃত স্বাধীনতা ওই রাম মন্দির প্রতিষ্ঠার দিন। জানিয়েছিলেন কে? জানিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালক মাথা মোহন ভাগবত। বলছেন 2024-এ আসল স্বাধীনতা এসছে। সেই অর্থে বিজেপি আরএসএস প্রত্যেকে কম বেশি উগ্র হিন্দুত্বের কথা প্রকাশ্যে বলেছে, কিন্তু অটল বিহারী বাজপেয়ী, গোবিন্দাচার্য, অরুণ জেটলির মতন নেতারা এক ধরনের ভদ্র আচরণের দায়রার মধ্যে থাকতেন। ক্যাডারদের কাছে ভাষণে কিছু বললেও সেটা ইঙ্গিতে, তাতে উগ্রতা কম থাকত। বাজপেয়ী এমনিতেই তার উইট মিছরির ছুরির জন্য পরিচিত ছিলেন সবার কাছেই। কবিতা লিখতেন, ভালো মন্দ খেতেন, নিরামিষ নয় আমিষ পছন্দ করতেন। কোথাও একটা অন্য মুখ ছিল যেটা উনি ধরে রাখতে পারতেন। সেখানে আরএসএস এর অনেকের কাছে হিন্দুত্বের এজেন্ডাকে নিয়ে অনেক বেশি সরব ছিলেন আদবানি, সিঙ্গল, কাটিয়ার, উমা ভারতী ইত্যাদিরা। কিন্তু এই মুখ আর মুখোশের সমস্ত ফারাক ঘুচে গেল এই জমানায় এসে। সফট লাইনার, হার্ড লাইনার সব শেষ। এখন দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের কথা বলা হচ্ছে। মোহন ভাগবত বলছেন, মোদিজি বলছেন আরএসএস এর ভূমিকার কথা। প্রথম স্বাধীনতা আন্দোলনের লড়াই শেষ হয়েছে 15ই আগস্ট 1947। সহিংস অহিংস পথে লড়েছে দেশের মানুষ, লড়েছেন গান্ধী, নেহরু, প্যাটেল, আবুল কালাম আজাদ, কংগ্রেসের নেতারা, লড়েছেন নেতাজি, লড়েছেন সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, অরবিন্দ, ভগৎ সিং, আশফাকুল্লাহ, চন্দ্রশেখর আজাদ, লড়েছে দেশের কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, লড়েছে নৌবিদ্রোহীরা, প্রাণ দিয়েছে ছাত্ররা, লড়েছে কমিউনিস্টরা। আচ্ছা, এই প্রথম স্বাধীনতার যুদ্ধে আরএসএস হিন্দু মহাসভা কোথায়? তারা কি করছিলেন?
মহাফেজখানায় রাখা আছে সেই চিঠি যেখানে একবার নয়, একটা নয়, পাঁচটা চিঠি, যে চিঠিতে আরএসএস বিজেপির প্রাণপুরুষ সাভারকার ব্রিটিশদের কাছে মুচলেকা দিচ্ছেন, ক্ষমা চাইছেন মুক্তি চাওয়ার জন্য, জেল থেকে বের হওয়ার জন্য। জুলাই 1, 1909 মদনলাল ধিংরা ইন্ডিয়া অফিস লন্ডনে গুলি করে হত্যা করলেন স্যার উইলিয়াম কার্জনকে। ডিসেম্বর 29, 1909 অনন্ত কানহারে গুরু করে মারলেন নাসিকের জেলা ম্যাজিস্ট্রেট ATM জ্যাকসনকে। জ্যাকসন একটা থিয়েটার হলে বসে মারাঠি নাটক সারদা দেখছিলেন। দুটো ক্ষেত্রেই অস্ত্র যোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন বিনায়ক দামোদর সাভারকর। বিচারের রায়ে দোষী সাব্যস্ত হলেন, দুটো টার্ম, 50 বছরের জেল এবং কালাপানি পার করে আন্দামানে পাঠানো সাজা দেওয়া হলো তাকে। তিনি আন্দামানে পৌঁছলেন 4 জুলাই 1911। ব্যাস, বিপ্লবী আনার নীতি। বিপ্লবী সাভারকরের জীবন শেষ। কিছুদিনের মধ্যেই তিনি ইংরেজদের কাছে মুচলেকা দিতে শুরু করলেন। আর তার চিঠির ভাষা খুব পরিষ্কার, আর কোনোদিনও হবে না, যে কোনো শর্তে মুক্তি চাই। ওই সময় জেলে ছিলেন বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। তিনি লিখছেন যে সাভারকর এমনকি ব্রিটিশ জেলারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদেও সামিল হতেন না। কি লিখলেন তিনি ব্রিটিশদের? দ্য মাইটি অ্যালোন ক্যান অ্যাফোর্ড টু বি মার্সিফুল, and therefore where else can the prodigal son return but to the parental doors of the government? অপূর্ব। কোথায় ফিরবো আমি তো সরকারের চরণে আসার জন্য ব্যস্ত। এর বদলে তিনি জানালেন ব্রিটিশরা যেভাবে চাইবে সেভাবে তিনি সাহায্য করবেন। তিনি বললেন তাকে ক্ষমা দেওয়া হলে all those misled young men in India and abroad who were once looking up to me as their guide will seek lesson from it. মানে তিনি তো আত্মসমর্পণ করছেনই, বাকিদের দায়িত্ব নিচ্ছেন। বাকিরাও ওনার মতন বিশ্বাসঘাতক হবেন? হননি। ওই একই সঙ্গে ওই একই ধরনের চিঠি লিখে মুক্তি পেয়েছিলেন শচীন সান্যাল। আমরা জানি শচীন সান্যাল তারপরে কি করেছিলেন, কাকরি ষড়যন্ত্র মামলা আমরা জানি তার ফাঁসি যাওয়ার কথা, তার জেল জীবনের কথা। এই সাভারকর গান্ধী হত্যার দায়েও গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হওয়ার পরেই আবার মুচলেকা দিয়েছিলেন। 30শে জানুয়ারি গান্ধীকে হত্যা করা হলো। 17 দিন পরে সাভারকরকে বোম্বে পুলিশ কমিশনার চিঠি লিখে জানালেন, মানে সাভারকরকে গ্রেপ্তার করার পরে পুলিশ কমিশনারকে চিঠি লিখে জানাচ্ছেন, I shall refrain from taking part in any communal or political activity for my period the government may require in case I am released on that condition. আমাকে ছেড়ে দিন, আমি আর কোনোদিন রাজনীতি করব না। মুচলেকা বীর, আবার মুচলেকা, সব জায়গায় ইংরেজদের কাছে মুচলেকা। নতুন যে সরকার তৈরি হলো, স্বাধীন সরকার, তাদের কাছে গান্ধী হত্যার পরে মুচলেকা যে আমাকে ছেড়ে দিন, আমি আর করবো না রাজনীতি। তাকে রাখা হয়েছে কার মাথার উপরে? তাকে রাখা হয়েছে মাথার উপরে, তার তলায় রয়েছে গান্ধীজি, তার তলায় রয়েছে নেতাজি, তার তলায় রয়েছে ভগৎ সিং। ভাবা যায়? যখন গডসে কেবল স্বীকার করছেন না, তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে বলছেন কোন কোন কারণে তিনি গান্ধীকে হত্যা করলেন, ঠিক তখন তার মেন্টর, তার গাইড মুচলেকা দিয়ে সরে যাচ্ছেন। প্রমাণের অভাবে তিনি ছাড়া পেলেন, কিন্তু জেলের মধ্যে গডসে বা অন্যদের সঙ্গে কথা বলতেন না। গডসে দুঃখ পেয়েছিলেন, সে কথা তিনি বলেছিলেন। এই হলো বিজেপির স্বাধীনতা সংগ্রাম। ভারত ছাড়ো আন্দোলনের সময় আরএসএস সরাসরি বিরোধিতা করেছিল, তার সদস্যদের চিঠি দিয়ে জানিয়েছিল যাতে তারা ব্রিটিশদের সহযোগিতা করে। আরএসএস এর সদস্যরা তা করেছিল। এই বাংলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের চিঠি লিখে কিভাবে এই আন্দোলন দমন করা যায় তার উপায় বাতলেছিলেন। তিনি তখন বাংলার মন্ত্রিসভার অন্যতম মন্ত্রী ওদিকে অটল বিহারী বাজপেয়ী ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন, জানিয়েছিলেন যারা আন্দোলনে জড়িত তাদের চিহ্নিত করে দেবেন। সে চিঠিও মহাফেজখানায় আছে। তো দেশের স্বাধীনতা আন্দোলনে এই ছিল আরএসএস হিন্দু মহাসভার অবদান। আরএসএস বা হিন্দু মহাসভার একজনও স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেননি, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলে যাননি। যিনি গিয়েছিলেন তিনি জেল থেকে বেরোনোর জন্য হাত জোর করে মুচলেকা দিয়েছিলেন, নাক্ষত দিয়ে জেল থেকে বেরিয়েছিলেন। সেই আরএসএস এর রাজনৈতিক দলের নেতা বলছেন এটা স্বাধীনতার দ্বিতীয় সংগ্রাম, তারা লড়ছেন, তারা দেশের স্বাধীনতা সংগ্রামে নাকি বিরাট ভূমিকা নিয়েছেন। শুনলে হাসি পায়। লালকেল্লা থেকে স্বাধীনতা সংগ্রামের বিশ্বাসঘাতকদের প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী। জাতির পিতা গান্ধীর হত্যাকারীদের প্রশংসা করলেন তিনি। এবারে স্বাধীনতা দিবসে ভগৎ সিং, নেতাজি, গান্ধীজির ওপরে রাখা হলো এক কাপুরুষ, ব্রিটিশদের কাছে মুচলেকা দেওয়া বিশ্বাসঘাতক সাভারকরকে। এক চরম লজ্জার স্বাধীনতা দিবস দেখলাম আমরা, লজ্জা লাগছে। ভাবুন, ভাবতে থাকুন, প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি।
নমস্কার।